সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ক্লাসগুলো রেগুলার ফলো করছো তো? যে যেখানেই পড়ো ভালো করে পড়ো, কিন্তু যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমার এই চ্যানেলের কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে ভুলো না, আনসার অবশ্যই পাবে। আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি, এই চ্যাপ্টারটা কিন্তু 11-এ আছে। পরবর্তীকালে গ্র্যাজুয়েশনের সময় কিংবা কোনো প্রফেশনাল কোর্স করার সময় ওতপ্রোতভাবে অলওয়েজ তোমার সঙ্গে কিন্তু ঘোরাফেরা করবে। আর কনসেপ্ট, এই চ্যাপ্টারের কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চ্যাপ্টারটার নাম হচ্ছে বিলস অফ এক্সচেঞ্জ। শুরু করা যাক তাহলে। এই অ্যাকাউন্টেন্সি কিন্তু সেল আর পারচেজের ওপর কিন্তু অনেক কিছু ট্রানজাকশন হয়। আমরা কিন্তু অ্যাকাউন্টস করতে করতে এই জিনিসটা শিখেছি এবং দেখছিও। তাই এই বিলস অফ এক্সচেঞ্জও কিন্তু ওয়ান কাইন্ড অফ ওই সেলস অ্যান্ড পারচেজের ওপরই দাঁড়িয়ে রয়েছে। একটা এক্সাম্পল দিই, ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ধরে নাও দুজন লোক আছে, মিস্টার এ অ্যান্ড মিস্টার বি। এই যে দুজন লোক, এরা দুজন সাপোজ ধরে নিলাম বন্ধু। তা এ বি কে গুডস সেল করলো, অন ক্রেডিট। ঠিক আছে? এই যে ক্রেডিট সেল করলো, তার মানে এ বি এর কাছ থেকে 10,000 রুপিস সেল করলো। তার মানে হচ্ছে এ বি এর কাছ থেকে 10,000 রুপিস পাবে। আমি ধরে নিলাম বি বলল 2 মাস বাদে পাবে, 2 months লেটার। 2 months পরে এই 10,000 পাবে। খুব ভালো কথা। জানুয়ারি মাস শেষ, ধরে নিলাম জানুয়ারি মাসের শুরুতে হয়েছে, ফেব্রুয়ারি মাসের শেষে গিয়ে এ বি এর কাছে বলল টাকাটা দে। বি বলল কেন, কিসের টাকা দেব? বলছে কেন, আমি যে 2 মাস আগে তোকে 10,000 টাকার ক্রেডিটে গুডস সেল করেছিলাম সেই টাকাটা। বলছে এইরকম হয়েছিল নাকি? বলছে হ্যাঁ হয়েছিল তো। বলছে আমার তো মনে পড়ছে না। তখন এ কি করবে? এর কিন্তু লিগালি কিছু করার নেই, কারণ এর কাছে কোনো ডকুমেন্টই নেই যে এ বি কে গুডস সেল করেছে। এই জাতীয় কিছু লিগাল ডকুমেন্ট নেই। তো এই জায়গায় এ মানে কি বলবো, একটা ধোঁকা খেয়ে গেল বিয়ের কাছ থেকে। এরপর থেকে শিখলো এ যে যখন কাউকে গুডস সেল করব, তার সাথে একটা ডকুমেন্ট রাখবো। সেটা এই গুড সেল যেটা হয়েছে তার প্রমাণ হিসেবে কাজ করবে। আর আমি, সব থেকে বড় কথা হচ্ছে, আমি যে যাকে সেল করেছি তার কাছ থেকে এই যে টাকাটা পাবো সেইটা ওইখানে কিন্তু লেখা থাকবে। আর এই ব্যাপারটাকে আমরা কিন্তু বলবো বিলস অফ এক্সচেঞ্জ। সবাই লিখে রাখো, বিলস অফ এক্সচেঞ্জ। তার মানে এ যখন বি কে গুড সেল করবে, সঙ্গে কি দেবে? একটা বিলস অফ এক্সচেঞ্জ। এই বিলস অফ এক্সচেঞ্জ জিনিসটা কি? এই বিলস অফ এক্সচেঞ্জ হচ্ছে একটা ডকুমেন্ট বা একটা কাগজ, মানে একটা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট বিটুইন এ অ্যান্ড বি। এ আর বি এর মধ্যে একটা কন্ট্রাক্ট হবে। কি কন্ট্রাক্ট হবে? এ বলবে, মানে একটা পেপার, যে কোর্ট পেপার হয়, তোমরা হয়তো অনেকেই জানো, এরকম একটা কোর্ট পেপার। সেই কোর্ট পেপারে লেখা থাকবে এ বি এর কাছ থেকে 10,000 পায়, অ্যান্ড এইটা কবে পাবে? ধরে নিলাম 2 মাস বাদে পাবে। তার মানে 2 মাস বাদে একটা ডেট দিয়ে সেখানে লেখা থাকবে যে এই টাকাটা আমি বিয়ের কাছ থেকে পাবো। অ্যান্ড এইটা লিখবে কে? এইটা লিখবে এ। এটা লিখবে কে? এটা লিখবে এ। লিখে এটা কার কাছে পাঠিয়ে দেবে? বিয়ের কাছে পাঠিয়ে দেবে। এই লেখা অবধি কিছু নয়, লিখলো পাঠিয়ে দিল, কোনো অসুবিধা নেই। এ এবার বি এটা কি করবে? সাইন করবে, সিগনেচার করে আবার এটাকে কার কাছে পাঠিয়ে দেবে? না, এর কাছে পাঠিয়ে দেবে। এই যে সিগনেচার করলো, দ্যাট ইজ কল্ড অ্যাকসেপ্ট করলো, মানে অ্যাকসেপ্টেন্স হলো। আর যখন আমি কোনো প্রপোজাল দিলাম, সেটা অ্যাকসেপ্ট হলো, তখনই কিন্তু কন্ট্রাক্ট হলো।
এ আর বি এর মধ্যে কিন্তু অলরেডি একটা চুক্তি হয়ে গেল, যে চুক্তির পেপারটা বিলস অফ এক্সচেঞ্জ, যেটা এ বি কে বলছে যে আমি তোমার কাছ থেকে 10,000 রুপিস পাই 2 মাস বাদে একটা স্পেসিফিক ডেট দিয়ে, সেই ডেটে। এই যে এ বিলটা লিখলো, এ হচ্ছে ড্রয়ার, আর বি যে অ্যাকসেপ্ট করলো সে হচ্ছে ড্রয়ি। ওকে, ড্রয়ার হচ্ছে এ, ড্রয়ি হচ্ছে বি। এর কাছে বিলটা হচ্ছে অ্যাসেট, এর নাম কি বিল রিসিভেবল, শর্টে বিআর। আর এটা হচ্ছে বি এর কাছে লায়াবিলিটি। এটা হচ্ছে এর কাছে বিলস পেয়েবল। একই জিনিস এর কাছে সেটা হচ্ছে বিল রিসিভেবল, আর বি এর কাছে সেটা হচ্ছে বিলস পেয়েবল। এই দুটো আলাদা কিছু নয়, মানে কেসটা একই। এরকম একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টের এটা এ পাবে বি এর কাছ থেকে, সেই ডকুমেন্টের ভেতরে সমস্ত কিছু লেখা থাকবে। বিল রিসিভেবল আর বিলস পেয়েবল কিন্তু একই জিনিস, আলাদা কিছু নয়। যেমন আমরা কোনো বন্ধুর বাবাকে ডাকি আঙ্কেল বলে, বন্ধু কি আঙ্কেল বলে ডাকে? বন্ধু তো ডাকে বাবা বলে, ড্যাড বলে। তা এখানেও কিন্তু ব্যক্তিটা বা লোকটা কিন্তু এক, লোকটা কিন্তু আলাদা নয়। এখানেও কিন্তু সেই নামের ডাকের পার্থক্য, একজন বলবে বিল রিসিভেবল আর একজন বলবে বিলস পেয়েবল। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবার এই যে বিল রিসিভেবল এন্ড বিলস পেয়েবল, এই যে পুরো ব্যাপারটার মধ্যে কিন্তু একটা জিনিস আসবে, সেটা হচ্ছে, সেটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে আমাদের কাছে ডিউ ডেট। একটা বিলের ডিউ ডেট বলতে কি বোঝায়, এই ডিউ ডেট সম্পর্কে কিন্তু আমরা এখন আলোচনা করব। আসছি এবার ডিউ ডেট প্রসঙ্গে। ডিউ ডেট কথাটার মানেটা কি? ডিউ ডেট মানে হচ্ছে, এই যে ডিউ ডেট, ডিউ ডেট মানে হচ্ছে when you will get the money, তুমি টাকা কবে পাবে, সেটাই হচ্ছে ডিউ ডেট। আমি তো একটা বিল ড্র করলাম, 2 মাস বাদে টাকা পাবো, সেটাই হচ্ছে ডিউ ডেট। আর ডিউ ডেটের একটা খুব কমন ফান্ডা আছে। ধরো 2 মাসের বিল, 2 মাস পরে যে ডেটটা আসছে, 2 মাস পরে যে ডেটটা আসছে তার সাথে 3 দিন গ্রেস পিরিয়ড যোগ করতে হয়। এই গ্রেস পিরিয়ড কথাটা একটুখানি বলি, মানে হচ্ছে এরকম, এটা কিন্তু আগেকার দিনের যে কনসেপ্ট, মানে আজ থেকে এই যে বিলের, এই যে বিল মানে কিন্তু হুন্ডি, বিলের যে কনসেপ্টটা, এটা কিন্তু আজকের কনসেপ্ট নয়, এর কনসেপ্ট, এর ইতিহাস আছে। সেই জিনিসটা কিন্তু আইনে পরিণত করা হয়েছে বা লয়ে নিয়ে আসা হয়েছে। সেই জন্য বলা হতো, একটা লোক টাকা দেবে, ঠিক আছে, আমি তার কাছে টাকা চাইতে গেলাম, তার টাকা যখন তার কাছে চাইতে গেলাম, সে হয়তো সঙ্গে সঙ্গে অ্যারেঞ্জ করতে পারলো না, সেই জন্য বললো একটু সময় লাগবে। সেই হিসাবেই কিন্তু 3 দিনের গ্রেস পিরিয়ড। এই কমিউনিকেশন সিস্টেম, আজকে যেরকম কমিউনিকেশন সিস্টেম উন্নত, আজ থেকে 30, 40, 50, 60 বছর আগে কিন্তু এই সিস্টেম ছিল না। কিন্তু তখনও বিল অফ এক্সচেঞ্জ ছিল, নাম ছিল তখন কিন্তু হুন্ডি। যাই হোক, গ্রেস পিরিয়ড মানে হচ্ছে বিলের যা ডিউ ডেট পাতি কথায়, তার সাথে আরো 3 দিন এক্সট্রা যোগ করতে হয়। এবারে আসছি সেই বিল অফ এক্সচেঞ্জের ডিউ ডেটের ক্যালকুলেশন কিরকম ভাবে হয়, সেই ক্যালকুলেশনের প্রসঙ্গে। প্রথমে একটা একটা করে দেখি। একটা বিল ড্র করা হয়েছে 1/1/2004, আর সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে 1/1/2024, অ্যাকসেপ্ট করা হয়েছে 1/1/24। দুটো ডেটই সমান, কোনো অসুবিধা নেই। বেসিক্যালি যখন বিলটা ডেট মানে আফটার ডেট থাকবে, আফটার ডেট অলওয়েজ রিলেটস টু ডেট অফ ড্রয়িংস। ডেট অফ ড্রয়িংস এর সঙ্গে কিন্তু ওই আফটার ডেটটা রিলেট করবে। তার মানে ডেট অফ ড্রয়িংস থেকে আফটার ডেট মানে 3 মাস
3 দিন গ্রেস পিরিয়ড ক্যালকুলেট করতে হবে। করছি তাহলে, ধরো 1/1/24 এটাই হচ্ছে বিলের ডেট, তাহলে 1/1/24 থেকে 3 মাস যাব, তার মানে 1/1/24 পর থেকে এই 1/1/24 আমি এখানে লিখছি 1/1/24, তারপরে হচ্ছে 1/2/24, তারপরে হচ্ছে এটা হলো 1 মাস 1 মান্থ, 1/3/24 এটা হলো 2 মান্থ, তারপরে হচ্ছে 1/4/24 এটা হচ্ছে 3 মান্থস। 3 মান্থসের কোটা কমপ্লিট হয়ে গেল, এর সঙ্গে আরো 3 দিন, তার মানে 1 তারিখ এপ্রিল মাসের 1 তারিখ থেকে আরো 3 দিন যোগ হবে, তার মানে হচ্ছে 2 তারিখ 3 তারিখ অ্যান্ড 4 তারিখ, মানে 4th এপ্রিল হচ্ছে আমাদের কাছে ডিউ ডেট। আমাদের কাছে ডিউ ডেট কবে? 4th এপ্রিল। তাহলে ডিউ ডেট হচ্ছে, তাহলে প্রথমটা ডিউ ডেট কবে হচ্ছে? 4th এপ্রিল 4/4/24। পরিষ্কার? এরপরেরটায় আসছি 12/6/24। এই ডেটে ড্র করেছে আফটার ডেট বলা রয়েছে, আফটার ডেট অলওয়েজ রিলেটস টু ডেট অফ ড্রয়িংস। তাহলে আফটার ডেট যেহেতু ডেট অফ ড্রয়িংস এর সঙ্গে রিলেট করে, তাহলে এরপর থেকে 2 মান্থস আমাদের অ্যাড করতে হবে, 2 মান্থস 3 ডেজ, তার মানে এটা হচ্ছে 12/6/24। এরপর থেকে পরের মান্থ হচ্ছে 12/7/24, আর নেক্সট মান্থে হচ্ছে 12/8/24, তার মানে এখানে 2 মাস হলো, তার মানে আগস্টের 12 প্লাস 3 দিন 3 ডেজ, তার মানে হচ্ছে 13th আগস্ট, 14th আগস্ট, 15th আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতার দিন। এই যে 15th আগস্ট আমরা হিসেব করলাম, তাহলে 15th আগস্ট আমরা এখানে লিখতেই পারি যে এখানে 15/8/2024 এটা হচ্ছে ডিউ ডেট। ভুল। কেন? 15th আগস্ট তো সবকিছু বন্ধ, ন্যাশনাল হলিডে। এই ন্যাশনাল হলিডের জন্য কিন্তু 15th আগস্ট ডিউ ডেট বিলের হবে না। তাহলে কি হবে? ঠিক তার আগের দিন, মানে প্রিভিয়াস ডে, তার মানে এটা হবে 14th আগস্ট 14/8/24। তার মানে যখন কোনো বিলস অফ এক্সচেঞ্জ, ন্যাশনাল যে হলিডেজ গুলো আছে, ন্যাশনাল হলিডেজ গুলোর মধ্যে কি কি পড়ছে তার লিস্টটা আমি জাস্ট একবার বলে রাখি। 15th আগস্ট এটা আমরা সবাই জানি, এছাড়া পড়ছে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আর একটা যেটা আছে সেটা হচ্ছে 2nd অক্টোবর গান্ধী বার্থডে। এই 3টে ন্যাশনাল হলিডে আমাদের একদম স্বীকৃত, সেই ন্যাশনাল হলিডের মধ্যে আসবে। এছাড়াও সানডে যদি পড়ে যায় তাহলে কিন্তু তার আগের দিনগুলোতে নিতে হবে, মানে এই দিনগুলো যদি থাকে 1 ডে আর্লিয়ার, 1 ডে আর্লিতে কিন্তু তখন বিলস গুলো ম্যাচুরিটি ডেট বা ডিউ ডেটটা তখন আমাদের ক্যালকুলেট করতে হবে। নোট ডাউন করে রাখো কি কি আসছে। 15th আগস্ট, 26শে জানুয়ারি অ্যান্ড 2nd অক্টোবর, আর এছাড়াও সানডে। এইগুলো যদি বিলের ম্যাচুরিটি ডেট বা ডিউ ডেট হয় দেন 1 ডে আর্লিয়ার, এটা কিন্তু যেন মাথায় থাকে। এর পরেরটায় চলে আসছি 31st জানুয়ারি 24, এইটা হচ্ছে বিলের ডেট। আর 1 মান্থ আফটার ডেট, তাহলে আফটার ডেট বলা আছে মানে অলওয়েজ রিলেটস টু ডেট অফ ড্রয়িংস, এটা আমরা শিখে গেছি। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি কিরকম ভাবে। 31st 1/24, এর পরের ডেটটা কবে হবে? 1 মাস বাদে, 31st 2/24। ভুল হয়ে গেল নাকি? অবশ্যই হলো। এই যে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে 31 দিন কি করে হয়? ভুল।
তাহলে আমরা সবসময় মাসের হিসাবে চলবো, আমরা কিন্তু কোনো দিনের হিসাবে যাব না, মাসের হিসাবে যাব। তার মানে 31 তারিখ আছে এখানে, তার মানে আমরা এখানে দেখব 28, মানে পরের মাসের শেষ দিন হচ্ছে 28 তারিখ, 28, 28 টু 24, এই হচ্ছে আমাদের ডেট, মানে বিলসের যে ডেট হবে এর সাথে কি অ্যাড হবে, আরো 3 দিন অ্যাড হবে। তার মানে হচ্ছে 1, 2 and 3 মার্চ, 3, 3, 24, ঠিক বললাম কিনা? আচ্ছা, এইখানে খুব সম্ভবত আমাদের একটা বলার ক্ষেত্রে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে 29 মার্চ হচ্ছে মার্চ মাস 29 শেষ হচ্ছে, কারণ 24 লিপ ইয়ার গুলোর ক্ষেত্রে এগুলো ম্যাটার করে না, সেই জন্য আমার মাথাতে আসেনি। লিপ ইয়ারের ব্যাপারটা খেয়াল রাখবে। যাই হোক, 31 তো হচ্ছে না, সেই জন্য ওটা পরের মাসে চলে যাচ্ছে, 1, 2, 3 মার্চ। পরেরটায় চলে আসছি, 3 মার্চ 24। এরপরেরটা 30, 12, 23, 30, 12, 23 থেকে 2 মান্থস, তার মানে 31, 23, 24। তারপরটা হচ্ছে 30, এটা ভুল হচ্ছে কারণ ফেব্রুয়ারি মাস 30-তে হয় না, তার মানে এটা হচ্ছে লিপ ইয়ার, তাহলে কত হবে 29 টু 24, তাহলে 2 মাস হয়ে গেল। এরপর থেকে আবার 3 দিন যাব, তার মানে এটা হবে 3, 3, 24। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসছে যেটা, সেটা হচ্ছে 26/1/24, এটা হচ্ছে ডেট অফ ড্রয়িংস দেওয়া রয়েছে এখানে, 1 মান্থ আফটার ডেট, তার মানে 1 মাস বাদে, তার মানে 26/1/24, 1 মান্থ আফটার ডেট মানে হচ্ছে 6/2/24। এরপর এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, লিপ ইয়ার আছে, 24 ইয়ারটা হচ্ছে লিপ ইয়ার। সো আমরা এর সঙ্গে 3 দিন অ্যাড করলে 27 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি, 29 ফেব্রুয়ারি। তার মানে 29 ফেব্রুয়ারি যেহেতু লিপ ইয়ার, 29 ফেব্রুয়ারি হবে। আর যদি এটা লিপ ইয়ার না হতো দেন 1 মার্চ। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে, না হলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। যদি 29 ফেব্রুয়ারিতে এটা যদি 23 হতো, 2023 সাল হতো, তাহলে কিন্তু এটা হয়ে যেত 1 মার্চ, কারণ তার পরের দিন। আর যেহেতু এটা লিপ ইয়ার, সেজন্য এটা হয়ে গেল কিন্তু 29 ফেব্রুয়ারি 2024। তাহলে ডেট অফ এ হচ্ছে ম্যাচুরিটি ডেট, আফটার ডেট এটা হচ্ছে 29 টু 24। এরপরেরটায় আসছি 15/1/24, এইটা 60 ডেজ। সব সময় সব বিল যে মানতে হবে এরকম কোনো মানে নেই, ডেজেও হতে পারে। ডেজ মানে কিন্তু তখন দিনের হিসাবে, দিন দিন ধরে ক্যালকুলেশন করব, মানে কোন মাসে 31 দিন, কোন মাসে 28 দিন, এই রকম হিসাবে ক্যালকুলেশন করবো। যখন মানতে হচ্ছিল তখন কিন্তু এই জিনিসটা হচ্ছিল না, এখন কিন্তু দিন হিসাবে ক্যালকুলেশন হবে। যেমন এখানে হচ্ছে ডেট অফ আফটার ডেট আছে, আফটার ডেট মানে ডেট অফ ড্রয়িংস থেকে 15/1/24 এ বিলটা ড্র করা হয়েছে। এটা হচ্ছে 60 ডেজের বিল। তাহলে 60 ডেজ আমরা যদি মনে মনে এখানে লিখে রাখি, 60 ডেজ, 60 ডেজ থেকে 15-র পরের দিন থেকে স্টার্ট করব। তার মানে 16 জানুয়ারি, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। তার মানে কতদিন হচ্ছে? জানুয়ারি 31, মানে হচ্ছে 16 ডেজ এখনো বাকি আছে। সো আমরা এখানে লিখে দেবো 16। তাহলে 60 থেকে 16 মাইনাস করলে পড়ে থাকে 44 ডেজ।
এরপর জানুয়ারি শেষ হয়ে গেল, ফেব্রুয়ারি মাস 29, তাহলে এর থেকে 29 পরের মাস, এটা বাদ দিয়ে দেবো, তাহলে কত পড়ে থাকছে 29 মানে 44 থেকে 29 মানে হচ্ছে 15th মার্চ, কারণ এটা ফেব্রুয়ারি শেষ হয়ে গেল, তাহলে মার্চের 15 তারিখ, তার সাথে 16, 17, 18, এই 18th মার্চ এইটা হচ্ছে কিন্তু তখন বিলের ম্যাচুরিটি ডেট। 60 ডেজ আফটার সাইট হলে তখন হচ্ছে 18 মার্চ, তখন কিন্তু বিলের ম্যাচুরিটি ডেট। তাহলে আশা করি বুঝতে পেরেছো কেসটা। তাহলে আমরা এখানে লিখবো 18th মার্চ, 18/3/24। নেক্সট হচ্ছে 17/8/24, 2 months আফটার সাইট। এতক্ষণ পর্যন্ত হচ্ছিল আফটার ডেট, এবার চলে এলো আফটার সাইট। তাহলে আফটার সাইট অলওয়েজ রিলেটস টু ডেট অফ অ্যাকসেপ্টেন্স। তার মানে ডেট অফ অ্যাকসেপ্টেন্স যবে থেকে হবে তবে থেকে কিন্তু আমরা আফটার সাইট মানে ডেট অফ অ্যাকসেপ্টেন্স থেকে কিন্তু আমরা ক্যালকুলেশন করা শুরু করব, তখন ডেট অফ ড্রয়িংস এর দিকে দেখব না। পরিষ্কার? তাহলে আফটার সাইট বলছে 2 months আফটার সাইট মানে হচ্ছে 28/24, তাহলে 28/24 এর পরের মাস কত 29/24, দেন 20/10/24, এই যে 2 মাস হয়ে গেল 29/24, তারপরে এর সঙ্গে আরো 3 দিন যোগ করব 21, 22, 23, 23/10/24, এটা হচ্ছে এই বিলটার ম্যাচুরিটি ডেট। তাহলে 23/10/24 এটা কবে থেকে শুরু করলাম, এই ডেটটা ধরে শুরু করলাম। ডেট অফ অ্যাকসেপ্টেন্স রয়েছে এখানে, ডেট অফ অ্যাকসেপ্টেন্স সেটা দিয়ে কিন্তু শুরু হলো। এরপরে চলে আসছি লাস্টেরটা বলেছে যে 40 ডেজ আফটার সাইট, 28 তারিখ 28/4 বিলটা ড্র করা হয়েছে, 34 বিলটাকে কি করা হয়েছে অ্যাকসেপ্ট করা হয়েছে। 40 ডেজ আফটার সাইট, আফটার সাইট মানে হচ্ছে ডেট অফ অ্যাকসেপ্টেন্স থেকে চলবে। তাহলে আমরা ডেট অফ অ্যাকসেপ্টেন্স 40 ডেজ আফটার সাইট 40টা এখানে লিখলাম। এরকম ভাবে তোমরাও কিন্তু লিখবে, আমার সঙ্গে লিখতে লিখতে চলো, জিনিসটা কিন্তু তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমার মনে হয় এটাই বোঝার সব থেকে সহজ উপায়। যেখানে বুঝতে পারছো না স্ক্রিনশট নিয়ে নেবে বা পেছন থেকে গিয়ে আর একবার দেখে নাও কি বলছি। এইটা বুঝতে কিন্তু এখন বোঝা কিন্তু এই রকম ভাবেই সম্ভব। আচ্ছা আসছি তাহলে 40 ডেজ আসছি মানে হচ্ছে 30/4 থেকে 40 ডেজ, তার মানে এই মাস শেষ, এপ্রিল মাস শেষ, 30 এপ্রিল, এপ্রিল মাস শেষ। এপ্রিলের পর মে হচ্ছে 31, এটা মে বেরিয়ে গেল। এরপরে মাইনাস করলে 9th জুন, তাহলে 9th জুনের সঙ্গে 3 ডেজ 10, 11, 12, তাহলে হচ্ছে 12th জুন, এটা হচ্ছে এর ম্যাচুরিটি ডেট। 12/6/24 এই হচ্ছে বিলের ডেট ক্যালকুলেশন। এটা খুব ইম্পর্টেন্ট একটা, আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় একটা হালকা করে স্ক্রিনশট তুলে রেখে দাও, এই ডেটের স্ট্রাকচারটা মনে রাখবে। আর আমার সঙ্গে প্র্যাকটিস করতে করতে চলো। আজকে এইটুকুই, বিলটা শেষ করতে কিছুটা সময় লাগবে, তবে আস্তে আস্তে শেষ করাই ভালো। আমার মনে হয় তাতে কিন্তু ভিতটা পোক্ত হবে। 3টে ক্লাস লাগবে, 3টে থেকে 4টে, তার মধ্যে বিল অফ এক্সচেঞ্জ শেষ হয়ে যাবে। সেই একই কথা বলছি, এগুলো দেখো, দেখে চলো অ্যান্ড বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভালো লাগলে কমেন্ট করো, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করো, কারণ এই চ্যানেলটা সাবস্ক্রাইব অল বাটন প্রেস করে রাখলে কিন্তু তোমাদেরই সুবিধা। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে কিন্তু নেক্সট এপিসোডে। টাটা।